বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা এখনো পার্টিসিপেন্ট দেখছি না। আমি ক্লাস শুরু করে দিই। আমরা ইতিমধ্যে 12 অধ্যায় শেষ করেছি। স্ক্রিন শেয়ার করছি। এর আগে আমরা 12 অধ্যায় শেষ করেছি। এই অধ্যায় আমদানি রপ্তানি বাণিজ্য, এই অধ্যায়টা আমরা গত ক্লাসে শেষ করেছি। আজকে পড়ব ত্রয়োদশ অধ্যায়, মানুষের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য। তোমাদের মোট 15টা অধ্যায়, তার মধ্যে আমরা এখন 13 অধ্যায় পড়ছি, অনেকটা শেষের দিকে। দশম শ্রেণীর সিলেবাসে ছিল একাদশ থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত, মাত্র 5টা অধ্যায়। তার মধ্যে আমাদের 2টি পড়া শেষ। যদিও তোমাদেরকে ক্লাসে পাচ্ছি না সেভাবে, 1-2 বা অনুপস্থিত থাকছো। আচ্ছা দেখো, প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু একটা আরেকটার উপরে নির্ভরশীল। উদ্ভিদ, ক্ষুদ্র জীব, প্রাণী, মানুষ প্রত্যেকে পরিবেশের একটি সহনশীল অবস্থায় বসবাস করে, এবং এই যে উপাদানগুলো পরিবেশের, তারা একে অন্যের সাথে ভারসাম্য রেখে চলে, এবং টেকসই উন্নয়ন ও পরিবেশ সমন্বিত করে আমাদের গড়ে তুলতে হবে। খালি উন্নয়ন করলেই হবে না, উন্নয়নের সাথে কি লাগবে? টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়নটা কি? টেকসই উন্নয়ন হলো যে উন্নয়নটা টিকে থাকবে, দীর্ঘদিন টিকে থাকবে। যে উন্নয়নটা দীর্ঘদিন টিকে থাকবে সেটা হলো টেকসই উন্নয়ন। আচ্ছা, তোমাদের গ্রুপে আমি একটু জানাই যে ক্লাসে কেউ নাই। আচ্ছা, টেকসই উন্নয়ন কি সেটা বলছিলাম। যে টেকসই উন্নয়ন হলো যে উন্নয়নটা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করবে ঠিকই, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদটা সংরক্ষিত রাখবে। অর্থাৎ এমন কোনো উন্নয়ন না যেটা পরবর্তীতে পরিবেশের জন্য ক্ষতি হবে বা ভবিষ্যৎ বংশধরদের জন্য ক্ষতি করবে, এমন না। দেখো এই অধ্যায়ে কি কি আছে। এই অধ্যায়ে আছে হলো পরিবেশের ভারসাম্য এবং ভারসাম্যহীনতা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ কি কি কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় বা ভারসাম্যটা কিভাবে থাকে এটা আমরা বুঝতে পারবো, এবং উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাখ্যা সহ বাংলাদেশের একটি উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড বর্ণনা করতে পারবো, এবং পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতি বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ পরিবেশের ভারসাম্যহীন হলে, পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়লে এর পরিণতি কি হতে পারে সেটা আমরা বিশ্লেষণ করতে পারবো। আর কি করতে পারবো? উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে পরিবেশের ভারসাম্যকে প্রভাবিত করে সেটাও বিশ্লেষণ করতে পারবো।
অর্থাৎ খালি আমরা যে উন্নয়নটা দেখতে পাই সেটা কিন্তু প্রকৃত উন্নয়ন না, সেটা কিন্তু পরিবেশের উপরে অনেক খারাপ প্রভাব ফেলতে পারে। যেমন ধরো যে কোনো স্থানে রাস্তাঘাট বা ব্রিজ কালভার্ট নির্মাণ করলে নদীর গতি বা পানি নিষ্কাশন ব্যবস্থার উপরে বিরাট একটা প্রভাব পড়ে। তখন ওই এলাকা ঘন ঘন প্লাবিত হয়, বন্যা প্রতিরোধ করা যায় না। এরপরে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদনের সময় পরিবেশের ভারসাম্য রক্ষার উপায় ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ উন্নয়ন কর্মকাণ্ড তো নিশ্চয়ই হবে, সেই উন্নয়ন কর্মকাণ্ডের সময় পরিবেশের ভারসাম্যটা যেন ঠিক থাকে। আর পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতি সম্পর্কে সচেতন হব এবং অন্যকে সচেতন করব। অর্থাৎ নিজেরাও সচেতন হব পরিবেশের ভারসাম্যহীন হলে আমাদের কি কি ক্ষতি হবে সেটা অন্যদেরকেও জানানোর ব্যবস্থা করা হবে। আচ্ছা দেখো, উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য একটি দেশের জন্য উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মানুষ ও দেশ চায় যে জীবনযাত্রার মান উন্নত হোক। যেমন আমরাও চাই বাংলাদেশ যেমন একটা স্বল্পোন্নত দেশ, বাংলাদেশ আমরাও চাই যে আমাদের বাংলাদেশের উন্নতি হোক, কিন্তু উন্নতিটা যেন টেকসই হয়। তো অন্যান্য দেশের মতো আমরাও বাংলাদেশও চাই যে বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করুক। এখন এজন্য দেশের অভ্যন্তরীণ কিছু উন্নয়ন সাধন করতে হয়। যেমন ধরো বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এমনভাবে পরিচালনা করতে হয় যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়। যেমন দেখো, উন্নয়নের ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে এবং বাসস্থানের ক্ষেত্রে এই যে উন্নয়নগুলো হয় এগুলো ক্ষেত্র, কৃষি ক্ষেত্রে কি কি উন্নয়ন হতে পারে, শিল্প ক্ষেত্রে কি কি উন্নয়ন হতে পারে এবং যোগাযোগের ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কিভাবে যোগাযোগ হতে পারে, যোগাযোগের ক্ষেত্রে কিভাবে উন্নয়ন হতে পারে, এটা খুবই জরুরি জানাটা। দেখো, যখন তোমরা বাড়ি থেকে স্কুলে আসো, বাড়ি থেকে যখন যদি রাস্তা কাঁচা থাকে বা ভাঙা থাকে তাহলে দেখবো যে কিছুদিন পর নতুন করে সেটা তৈরি করা হয় বা ব্যবহারের উপযোগী করা হয়, মেরামত করা হয়। আবার তোমাদের চারপাশে বাড়িঘর দেখবে যে আগে যেগুলো টিন বা কাঠের বাড়ি ছিল সেগুলো পরিবর্তিত হয়ে ইটের দালান হয়ে যাচ্ছে। এই যে চাহিদার সাথে উপযোগিতার বৃদ্ধি, এটাই হলো উন্নয়ন। অর্থাৎ আগের অবস্থা থেকে আরো ভালো অবস্থায়। আবার দেখো উদাহরণটা, তোমরা যে স্কুলে যখন আসো তখন যদি দেখো যে রাস্তাঘাট অনেক ভাঙা বা কাঁচা, বর্ষার সময় কাদা হয়, তারপরে খরার সময় অনেক ধুলা, এরকম যদি থাকে দেখবে যে সেটা নতুন করে তৈরি করা হচ্ছে, সেখানে নতুন রাস্তা হচ্ছে। বা যদি ভাঙা রাস্তা হয় দেখা যায় বন্যার সময় রাস্তা অনেক ডুবে থাকে, সেই জন্য ক্ষতিগ্রস্ত হয়। পিচের রাস্তা, পিচগুলো উঠে যায় বন্যার পানিতে দীর্ঘদিন ডুবে থাকার কারণে, সেই কারণে এইসব রাস্তা বারবার মেরামত করতে হয়। আবার দেখা যায় টিনের বাড়ি বা কাঠের বাড়ি সেগুলো ইটের দালান হয়ে যাচ্ছে। এই যে চাহিদার সঙ্গে যে উপযোগিতা বৃদ্ধি, এটাই হলো উন্নয়ন। আর এইভাবেই যে সেতু, বাস, শিল্প কারখানা, সড়ক পথ, রেলপথ এমন ভাবে তৈরি করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাবিলা, আমি তো একা একা ক্লাস চালিয়ে যাচ্ছি, এটা কেমন কথা বলো তো? একজনও নাই। তোমরা কি আগের ক্লাসগুলো করোনি নাকি করেছো? না ম্যাডাম, করেছি। ম্যাডাম আমি নাস্তা করতেছিলাম তো তাই দেরি হয়ে গেছে। আর অন্যরা? ম্যাডাম অন্যদের জানি না।
কিন্তু এর আগে পরিণতি ক্লাস হচ্ছিল, ওইখানে একটা মেয়ে জয়েন হয়েছিল আমার সাথে, আমরা ওই দুইজনই ক্লাস করেছি। মাইদা। ও, মাইদা তুমি? জি ম্যাডাম। কেমন কথা, দেখো তো 20 জন আছো তোমরা মোট, 20, তার মধ্যে একজনকেও পাওয়া যায় না। মনে করো ক্লাস শুরু করে কেমন লাগে, একেও নেই এরকম। ম্যাডাম হুম, একটা কথা ছিল। বলো। ম্যাডাম অনেকে আছে না, জুম একটা ক্লাস না করে আপনি যে রেকর্ডিং করে, যে মানে যত হুম টিচাররাই আছে হুম রেকর্ডিং করে পড়াগুলো ইউটিউবে দিয়ে দেয়, সবাই হুম। ওইখান থেকে দেখেন। এই জন্য অনেকেই জুম অ্যাপে ক্লাস করে না। কেন? তারা এখানে তো সরাসরি টিচারের সাথে কথা বলা যায় ক্লাসের মতো, এটা তো সুবিধা, তাই না? বলো তো। আচ্ছা, যা হোক, দেখো আজকের অধ্যায়ের নাম হলো, শুনতে পাচ্ছ নাবিলা? নাবিলা, হ্যালো, নাবিলা শুনতে পাও? নাবিলা, দেখো আজকের অধ্যায়ের নাম জি হলো, ম্যাডাম শুনতে পাচ্ছ শুনতেছি। কিনা? আজকে আমরা 13 অধ্যায় পড়ছি, 12 অধ্যায় তো গত ক্লাসে শেষ করেছি না? হুম, 13 অধ্যায়ে পড়ার অধ্যায়ের নাম হলো বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য। তোমার কাছে বই আছে? বই থাকলে বের জি করো। ম্যাডাম। বই বের করো, 13 অধ্যায়, পৃষ্ঠা হলো, পৃষ্ঠা কত, 198, 198 পৃষ্ঠা। উন্নয়ন বলতে কি বুঝি জি আমরা? উন্নয়ন হলো, ম্যাডাম। উন্নয়ন হলো আগের চেয়ে আরো বেশি ভালো থাকা, হ্যাঁ, ভালো কিছু করা, কোনো কিছু। তা এই উন্নয়নের জন্য যাতে পরিবেশের ক্ষতি না হয়, সেই আলোচনাগুলাই হলো আজকের এই পড়া, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য। পরিবেশের ভারসাম্য যেন নষ্ট হয়ে না যায়, এই জন্য এই উন্নয়নটা হতে হবে পরিকল্পিত। আর উন্নয়ন কোন কোন ক্ষেত্রে হয় দেখো, কৃষি ক্ষেত্রে উন্নয়ন করা যায়, শিল্প ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে। যেমন তোমরা যে স্কুল কলেজে আসো, স্কুলে আসার সময় যদি রাস্তা কাঁচা থাকে বা ভাঙা থাকে, কিছুদিন পরে দেখবা যে ওটা মেরামত করা হচ্ছে, বা একেবারেই যদি রাস্তা না থাকে, রাস্তা তৈরি করা হয়। আবার তোমার আশেপাশে যদি দেখো টিনের ঘর বাড়ি, হয়তো ঢাকা শহরে দেখবে না, তো গ্রামে দেখবে যে টিনের বা কাঠের বাড়ি থাকে, এগুলো আবার কিছু কিছু ইটের দালান হয়ে যাচ্ছে। এই যে চাহিদার সঙ্গে কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধি, এটাই হলো উন্নয়ন। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ নাবিলা? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, বইয়ে বের করতে পেরেছো অধ্যায়টা? জি মিস, বের করতে পেরেছি। আচ্ছা, তো দেখো এই যে উন্নয়ন গুলা কি কি হয়, সেতু, বাঁধ, শিল্প কারখানা, সড়ক পথ, রেলপথ, এগুলো এমন ভাবে তৈরি করতে হবে যাতে পরিবেশের অন্যান্য উপাদানের স্বাভাবিকতা বাধাগ্রস্ত না করে। যেমন দেখো, বাংলাদেশ উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু। উত্তর থেকে দক্ষিণে মানে উত্তরের দিকে দু একটা জেলার নাম বলো তো নাবিলা, দেখে একটু শুনি। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ বলতে কি বুঝছি আমরা? একটু কথা বলো আমার সাথে, আমি একা বললে তো হবে না, ম্যাডাম বলো। রাজশাহী। হ্যাঁ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, হ্যাঁ। ঠাকুরগাঁও, এই এই জায়গাগুলো কিন্তু উঁচু। হ্যাঁ, আর হ্যাঁ দক্ষিণ দিকে যেগুলো, দক্ষিণ দিকের কয়েকটা জেলার নাম বলো দেখি একটু। ম্যাডাম সিলেট। না, সিলেট পূর্ব দিকে। ও দক্ষিণ হ্যাঁ বলতে, পূর্ব দিকে। হ্যাঁ, দক্ষিণ বলতে খুলনা, বরিশাল, নোয়াখালী, হ্যাঁ। চট্টগ্রাম, এগুলো। তো দক্ষিণ দিকে ঢালু। বাংলাদেশটা একটা ঢালের মতো, মানে গোটা বাংলাদেশটা তো আমরা আর একসাথে দেখতে পাচ্ছি না, তাই না? যত ছোট দেশই হোক, আমরা তো আরো ছোট। তো গোটা বাংলাদেশটা ভূপ্রকৃতির দিক থেকে উত্তর থেকে দক্ষিণে ঢাল, মানে এই ঢালু আর কি। ফলে পূর্ব পশ্চিমগামী স্থল যোগাযোগে অধিক সেতু নির্মাণ জরুরি। মানে পূর্ব পশ্চিম, পূর্ব হলো সিলেটের দিকে, আর পশ্চিম বলতে গেলে এই রাজশাহী, খুলনা, এই সাইডটা পশ্চিম। তা এইদিকে গেলে স্থল পরিবহন অর্থাৎ রাস্তা, মানে সড়ক পথ তৈরি করতে সেতু নির্মাণ করতে হয়। কারণ নদীগুলো উত্তর থেকে দক্ষিণে অনেক প্রবাহিত হয়েছে। বন্যার পানি যাতে দ্রুত স্থানান্তরিত হয়, মানে বন্যার পানি যাতে দ্রুত সরে যায়, এই জন্য এটা পূর্ব পশ্চিমে ব্রিজ করা দরকার। তো শিল্প বর্জ্য বুড়িগঙ্গা নদীকে দূষিত করে ফেলেছে।
তো আচ্ছা আচ্ছা নাবিলা, তুমি কি বুড়িগঙ্গা নদী দেখেছো কিছুদিনের মধ্যে? জি মিস, গিয়েছি কতদিন আগে তাও? ম্যাডাম, 1 সপ্তাহ আগে। ও, বেড়াতে গিয়েছো নাকি, না লঞ্চে কোথাও হ্যাঁ গিয়েছো? ম্যাডাম, আমার বাসা ওইখানে তো, ও প্রায় যাওয়া হয় ওইখানে আচ্ছা, জিঞ্জিরায়। দেখছো পানিগুলা কেমন, না দেখেছো কেমন কালো হয়ে হ্যাঁ গেছে? ম্যাডাম, কথা পানি কালো। কালো আর দুর্গন্ধ না? হ্যাঁ আর এটা কেন হলো? শিল্প বর্জ্য। মানে এই যে বিল কারখানাগুলো যে আছে বুড়িগঙ্গার পাশে, এই যত বর্জ্য আছে সব বুড়িগঙ্গা নদীতে ফেলা হয়, ফেলে এই নদীটা দূষিত হয়ে গেছে। ফলে নদী ভরাট করে শিল্প গড়ে উঠেছে। অনেক জায়গায় দেখবা যে নদী দখল, পেপার পত্রিকা খুললে দেখতে পাবা যে নদী দখল। নদীর একটা সীমানা থাকে, সেটা মানুষ কি করে জানো, প্রথমে আবর্জনা ফেলে, ময়লা আবর্জনা ফেলতে ফেলতে ওই জায়গা ভরাট করে ফেলে। আবার অনেক জায়গায় দেখবা যে বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে এগুলো ভাসমান আহ, ছোট ছোট দোকান বা ঘর বাড়ি তৈরি করে। এরকম কি দেখেছো নাবিলা? দেখেছো? হ্যাঁ ম্যাডাম, একবার দেখেছিলাম। হ্যাঁ, দেখবা যে নিচে বাঁশ কাঠ দিয়ে উঁচু করে ওখানে এভাবে আস্তে আস্তে কি করে জানো, জলাধার ভরাট করে বসতি তৈরি করে। জলাধার মানে এই যে পানি, সেটা নদী হোক খাল বিল হোক, করে শিল্প কারখানা সৃষ্টি করছে, যা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তাই যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড এমন ভাবে করা উচিত যা পরিবেশ ও সম্পদকে ক্ষতিগ্রস্ত না করে। তোমরা যদি দেখে থাকো যে কোনো উন্নত দেশের নদী বা খাল, দেখবে যে কিরকম সুন্দর চকচকে পানি এবং নদীর পাড় গুলো সুন্দর করে বাধাই করা থাকে। দেখেছো? দেখেছো কিনা নাবিলা? কথা বলো। ম্যাডাম, কোশ্চেনটা একটু আবার করবেন? হ্যাঁ, বলছি যে এই বাংলাদেশের নদী বা খালের পাড়ে দেখবা যে ময়লা আবর্জনা, নদী দখল। কিন্তু আমরা বিদেশে না যাই, যদি কোনো ছবিতে দেখে থাকো, কোনো ভিডিওতে বা সিনেমায় নাটকে, দেখবে যে বিদেশের যেগুলো উন্নত দেশ, হ্যাঁ, ধরো হ্যাঁ, লন্ডন টেমস নদী বা এরকম, এইসব নদীর পাড় গুলা দেখবে কি সুন্দর বাঁধানো থাকে, নদী খালের পাড় পরিষ্কার গুলো। থাকে ম্যাডাম। না, হ্যাঁ, দেখেছি এগুলা। হ্যাঁ। বাঁধানো থাকে না, চকচকে পানি, আর ফ্লো জি অনেক, মিস। মানে প্রবাহ অনেক বেশি। তার মানে তারা তারা যে উন্নয়নটা করে সেটা যাতে তাদের পরিবেশকে ক্ষতি করে না, এবং তারা ময়লা আবর্জনা যেখানে সেখানে এরকম স্তূপ করে ফেলে না। অবশ্যই এটার জন্য যথেষ্ট আহ, উন্নত দেশ হওয়া প্রয়োজন। হ্যাঁ, মানে ধরো নদীর পার বাধাই করা, বা জনসংখ্যা কম হলে, মাথাপিছু আয় বেশি হলে না এগুলো করা যাবে না, বলো? আর যদি মাথাপিছু আয় কম হয় আর জনসংখ্যা বেশি হয়, তাহলে তো সব জায়গায় পরিকল্পনা করা সম্ভব না। তারপরেও যতটা পারা যায় আর কি। তা একটি পুকুরের চারপাশে গাছপালা ধ্বংস করে যদি উন্নয়ন কর্মকাণ্ড করা যায়, ধরো একটা পুকুর, খেয়াল করো, তার পুকুরে প্রথমে ক্ষুদ্র উদ্ভিদ, প্রাণী ও পরে মৎস্য ধ্বংস হয়ে যাবে। এভাবে পুকুরটি কি হবে, মজা পুকুরে পরিণত হবে এবং দীর্ঘমেয়াদে সম্পদ আরো ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালাইকুম আসসালাম। মাইদা, মাইদা ক্লাস তো অর্ধেক শেষ। মাইদা, আমরা 13 অধ্যায় পড়ছি বইয়ের, 198 পৃষ্ঠা বের করো। 198। হ্যাঁ, তা কি হবে দেখো, একটা পুকুরের চারপাশে যদি গাছপালা কেটে ফেলা যায়, মনে করো পুকুরের চারপাশে গাছপালা কেটে উন্নয়ন কর্মকাণ্ড, ঘর বাড়ি তৈরি করা হলো, তাহলে পুকুরের প্রথমে কি হবে, ক্ষুদ্র উদ্ভিদ গুলো ধ্বংস হয়ে যাবে। ছোট ছোট যে ফ্লাইটো প্লাঙ্কটন বলে, সবুজ ছোট ছোট এগুলো মাছের খাদ্য, প্রাণী, তারপর প্রাণী ধ্বংস হবে, তারপর ম্যাডাম, মাছ ধ্বংস হয়ে যাবে। এভাবে পুকুরটি মজা পুকুরে পরিণত হবে। মজা পুকুর মানে এই যে পুকুরের গভীরতা কমে যাবে, আগাছা হবে, হ্যাঁ, কচুরি পানা এটা সেটা আগাছা হয়ে, এটা দীর্ঘমেয়াদে আর এখানে আর কোনো সম্পদ আহরণ করা যাবে না। দেখো আমরা এই যে এই অধ্যায় পড়ছি মাইদা, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো বাংলাদেশের কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড, মানে বাংলাদেশের কি ধরনের উন্নয়নটা হচ্ছে বাংলাদেশে। মূল কথা হলো এই অধ্যায়ের যে উন্নয়ন কর্মকাণ্ড হবে, কিন্তু সেটা যাতে পরিবেশের ক্ষতি না করে।
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলো কি কি দেখো, আমরা এই যে এতক্ষণ যে আলোচনা করছি সেখান থেকে বলতে পারি যে মানুষের প্রয়োজন মেটানোর জন্য তার চাহিদা অনুযায়ী কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধিকরণ হচ্ছে উন্নয়ন। তাহলে উন্নয়ন কাকে বলে একটু লিখে ফেলি আমরা, লিখে ফেলো বাবা, তোমাদের খাতা কলম আছে কাছে, আছে কিনা? জি মিস। হ্যাঁ একটু লিখে ফেলো, উন্নয়ন কাকে বলে? উন্নয়ন কাকে বলে? উন্নয়ন কাকে বলে দেখো, উত্তরটা লিখতে পারছ? দেখো, মানুষের প্রয়োজন মেটানোর জন্য তার চাহিদা অনুযায়ী কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধিকরণ হচ্ছে উন্নয়ন। হ্যাঁ দুইজন, এবার একজন একজন করে আমাকে উন্নয়নের সংজ্ঞাটা বলে শোনাও, পড়ে শোনাও। ম্যাডাম আবার একটু সংজ্ঞাটা বলবেন? হ্যাঁ বলছি, মানুষের প্রয়োজন মেটানোর জন্য, মানুষের প্রয়োজন মেটানোর জন্য তার চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন মেটানোর জন্য তার চাহিদা অনুযায়ী কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধিকরণ হচ্ছে উন্নয়ন। এবার তোমরা আমাকে শোনাও উন্নয়ন কি, দুইজন দুইবার বলো। প্রথমে কে বলবে, নাবিলা? কোনো কিছুর হ্যাঁ, মিস কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধিকরণ হচ্ছে উন্নয়ন। তোমরা বই খুলে রাখো, বইও দেখো 199 পৃষ্ঠা, তাহলে সহজ হবে। উপযোগিতার বৃদ্ধিকরণই হলো উন্নয়ন। বৃদ্ধিকরণ হচ্ছে উন্নয়ন। তাহলে উন্নয়ন কাকে বলে একবার পড়ে শোনাও, কি লিখলা একটু শুনি আমি। মানুষের প্রয়োজন মেটানোর জন্য তার চাহিদা অনুযায়ী কোনো কিছুর উপযোগিতার বৃদ্ধিকরণ হচ্ছে উন্নয়ন। উপযোগিতা বৃদ্ধি করা মানে ব্যবহার করতে যাতে আরো সহজ হয়। মনে করো একটা, আগের দিনে তো সেতু, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট এগুলো কম ছিল, তখন কোনো একটা নদী পার হওয়ার জন্য ধরো ফেরিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। তা যদি ব্রিজ হয়ে যায় তাহলে মানুষের জন্য সহজ হলো, চট করে পার হয়ে গেল। তো এটা হলো উপযোগিতা বৃদ্ধি। হ্যাঁ, আর আমাদের, আচ্ছা তোমাদের মুখে একবার শুনি, নাবিলা একটু আমাকে শোনাও উন্নয়নের যে সংজ্ঞাটা লিখলা একটু শোনাও। মানুষের প্রয়োজন মেটানোর জন্য তার চাহিদা অনুযায়ী কোনো কিছু উপযোগিতার বৃদ্ধিকরণের ফলই হচ্ছে উন্নয়ন। ফল লাগবে না, বৃদ্ধিকরণ হচ্ছে উন্নয়ন। বৃদ্ধিকরণ হচ্ছে উন্নয়ন। মায়েদা শোনাও। মানুষের প্রয়োজন মেটানোর জন্য তার চাহিদা অনুযায়ী কোনো কিছুর উপযোগিতার বৃদ্ধিকরণ হচ্ছে উন্নয়ন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের আলোক শক্তি ব্যবহারের দিকে তাকালে সহজে আমরা বুঝতে পারবো যে আমরা তেল সরাসরি ব্যবহার করে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করতাম। তোমরা কি হারিকেন বা কুপি এই ধরনের কিছু দেখেছো কেরোসিন তেলে জি জ্বলে? ম্যাডাম দেখেছি। জি মিস দেখেছি। কোথায় দেখেছো, ঢাকায় না গ্রামে? মিস গ্রামে। গ্রামে, হ্যাঁ। তা আমরা এরকম ম্যাম ঢাকায়ও দেখেছি। হ্যাঁ, এখন কিছুদিন আগেও লোডশেডিং ছিল, এখন যদিও কমে এসছে। তো দেখো আমরা আগে কি করতাম, প্রদীপ জ্বালিয়ে, গ্রামে কুপিও বলে, কুপি ছোট ছোট কেরোসিনের, হ্যাঁ, এটা জ্বালিয়ে অন্ধকার দূর করতাম। এখন তেল, গ্যাস বা কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা বৈদ্যুতিক বাতি হিসাবে জ্বালানো হয়। তাহলে কুপি বা হারিকেনের প্রদীপের থেকে এই যে বৈদ্যুতিক বাতি, লাইট, যেগুলো কত রকমের লাইট, টিউব লাইট, তারপরে এলইডি লাইট, কত রকম লাইট, এগুলো, এটা হলো উপযোগিতা বৃদ্ধি করা, মানে আরো ব্যবহারে সহজ এবং আরো সুবিধাজনক এবং আরো আরো অনেক উজ্জ্বল আলো পাওয়া যাচ্ছে। এর আলোক শক্তি অনেক বেশি, মানে বৈদ্যুতিক বাতির আলোক শক্তি বেশি। এই যে পরিবর্তন, এটাই হলো উন্নয়ন। তাহলে আমরা কি উন্নয়নটা বুঝতে পারছি বলতো, উন্নয়ন জিনিসটা বুঝতে পারলাম? উপযোগিতা বৃদ্ধি মানে আগেও ছিল, সেটা আরো বেশি সহজ, আরো বেশি সুবিধাজনক।
তো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, সেগুলোর মধ্যে কয়েকটি আলোচনা করা হলো। যেমন ধরো কৃষি ক্ষেত্রে কি কি উন্নয়ন হচ্ছে, এমনি আগে বইতে যাওয়ার আগে আমরা এমনি প্রাথমিকভাবে আমরা যা দেখেছি সেটা বলি। বলো তো মাইদা, কি কি উন্নয়ন তুমি দেখেছো কৃষির ক্ষেত্রে? বলো। বই নাই, মনে করো আমাদের বইয়ের আলোচনা নাই, আমরা আলোচনার মাধ্যমে পড়ি। বলো মাইদা, নাবিলা বলো, আমরা কৃষি ক্ষেত্রে কি কি? ট্রাক্টর ব্যবহার করা। হ্যাঁ, ট্রাক্টর ব্যবহার করা মানে যান্ত্রিক কৃষি। হ্যাঁ, ভালো কথা। নাবিলা একটা বলো। ম্যাডাম, হ্যাঁ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল ইত্যাদি এসব ভালোভাবে ফসল ফলাতে পারছি আর ভালো ফল উৎপাদন করতে পারছি। হ্যাঁ শাকসবজি উৎপাদন করতে পারছি। ভালোই বলেছো। হ্যাঁ, আজকাল ওই যে ওই যে যেমন মোবাইলে ডাক্তারের সাথে কথা বলা যায়, তেমন কৃষিবিদদের সাথে কথা বলা যায় ফসলের কোনো অসুখ, হ্যাঁ, অথবা বাজারজাতকরণের সুবিধা হয়। হ্যাঁ, ঠিকই বলেছো। ম্যাডাম, একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাডাম, কৃষি ক্ষেত্রে কি ই-কমার্স ব্যবহৃত হয়? হ্যাঁ, হয়। ই-কমার্স হয়, আচ্ছা। ই-কমার্স, ইলেকট্রনিক কমার্স। হ্যাঁ, হয়। বিভিন্ন পণ্যের অর্ডার হয়। বিদেশে এটার ব্যবহার অনেক বেশি, বাংলাদেশেও শুরু হয়েছে। এবার বইতে আসি আমরা। হ্যাঁ, তোমাদের ধারণাটা ভালো লাগলো শুনে, এরকম কথা বললে ভালো লাগে। দেখো, অর্থনৈতিক উন্নয়ন কৃষি খাতের উন্নয়নের উপর বহুলাংশে নির্ভরশীল, কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমরা জানি। আর বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কৃষির অগ্রগতি প্রয়োজন। বাংলাদেশের জনসংখ্যা অনেকই বেশি, আর কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য চাহিদা বেড়ে যাওয়ায় ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সারের ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে। এই যে কৃষির যে আগে কিন্তু এই ধরো জমিতে এত বেশি ধান হতো না, কিন্তু এই সার দেওয়ার ফলে ধানের ফলন বেড়েছে। একই জমিতে বছরের সকল সময় চাষ হচ্ছে, মানে এটাকে বলে শস্য আবর্তন। মানে এক ফসল উঠে গেল, মনে করো ধান কাটা হলো, এরপরে ধানের পরে গম, গমের পরে রবি শস্য মানে যে সরিষা, ডাল, বিভিন্ন ধরনের এরকম একটার পর একটা ফসল চাষ হতেই আছে জমিতে। তো কৃষি উন্নয়নের জন্য আমরা যেগুলো করছি সেগুলো হলো সার প্রয়োগ, 1 নাম্বার। 2 হলো একই জমি অধিকবার ব্যবহার। 3 কীটনাশকের ব্যবহার। কীটনাশক হলো ফসলে যাতে পোকা ধরে নষ্ট না হয়ে যায়। এবং ভূনিম্নস্থ পানি সেচের ব্যবহার। ভূনিম্নস্থ পানি সেচ মানে ভূগর্ভস্থ পানি সেচ, যেটা ডিপ টিউবওয়েল দিয়ে তোলে। তোমরা কি দেখেছো এরকম পানি সেচ? দেখেছো? গ্রামে গেলে দেখেছো? সেচ সাধারণত নদী, খাল থেকে দেওয়া হয়, কিন্তু এখন যেহেতু নদ নদী কমে গেছে বা শুষ্ক মৌসুমে নদ নদীতে পর্যাপ্ত পানি থাকে না, তখন ভূনিম্নস্থ পানি সেচের ব্যবহার করা হয়। তাহলে তোমাদের মুখে একবার শুনি। নাবিলা বলো, কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য, আগে শুনে নাও তারপর তোমাদের কাছে শুনবো। কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য 4 রকমের উন্নয়ন বাংলাদেশে হচ্ছে। সেটা 1 নাম্বার হলো সার প্রয়োগ। আমাকে বলতে হবে কিন্তু এখন। হ্যাঁ, 1 নাম্বার হলো সার প্রয়োগ। 2 হলো একই জমিতে একাধিকবার ব্যবহার, একই জমি একাধিকবার ব্যবহার। 3 কীটনাশকের ব্যবহার, এবং 4 হলো ভূনিম্নস্থ পানি সেচের ব্যবহার। এটা আমাকে একটু শোনাও তো দেখি। কৃষিকাজের উন্নয়নের জন্য আমরা যা যা করছি: 1 সার প্রয়োগ, 2 একই জমি অধিকার ব্যবহার, 3 কীটনাশক ব্যবহার, 4 ভূনিম্নস্থ পানি সেচের ব্যবহার। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার মাইদা শোনাও। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বাংলাদেশে কি কি উন্নয়ন গ্রহণ করা হয়েছে? মিস সার প্রয়োগ বলো। 1 নাম্বার সার প্রয়োগ, 2 নাম্বার একই জমি অধিকবার ব্যবহার, 3 নাম্বার কীটনাশক ব্যবহার, 4 নাম্বার ভূনিম্নস্থ পানি সেচের ব্যবহার। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবার শিল্প ক্ষেত্রে উন্নয়নটা আমরা পড়ি। শিল্প ক্ষেত্রে সামাজিক যে অগ্রগতি, সেটার জন্য শিল্প উন্নয়ন অপরিহার্য। আমরা দেখেছি যেসব উন্নত দেশ আছে তারা মূলত শিল্পের মাধ্যমে উন্নত হয়েছে, এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাতের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ।
তো শিল্প উন্নয়নকে কয় ভাগে দেখা যায় দেখো। এক হলো খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প, মানে দেশে যদি খনিজ সম্পদ থাকে সেটা আহরণ করা মানে উত্তোলন করা এবং প্রক্রিয়াজাত করা। খনি থেকেই কোনো খনিজ সম্পদ উঠিয়ে কিন্তু ব্যবহার করা যায় না, সেটাকে প্রসেস করতে হয়। সেটাকে প্রসেস করতে হয়। যেমন ধরো লবণ, লবণ কোথায় হয় তোমরা জানো, যে সমুদ্রের উপকূলে সমুদ্রের পানি জমায় কিন্তু জ্বরের সময় পানিগুলোকে এনে জমায়, মাটির ঘের বলে লবণের। তারপরে পানি শুকিয়ে গেলে লবণটা মাটির উপরে স্তর হয়ে পড়ে থাকে। তাহলে ওই লবণ কি ব্যবহার করা যায়? কারণ ওই লবণের সাথে কি থাকে, মাটি বালু কাদা মিশে থাকে। ওটাকে মিল ফ্যাক্টরিতে নিয়ে প্রসেস করতে হয়, প্রক্রিয়াজাত করা বলে। তেমন যে কোনো খনিজ সম্পদ, যেমন ধরো প্রাকৃতিক গ্যাস, সেটা ওঠানোর পরে প্রসেস করতে হয়, কয়লা প্রসেস করতে হয়। তা এই প্রক্রিয়াজাত করাটা হলো একটা শিল্প। তারপর পর্যটন ও সেবা শিল্প। পর্যটন কি তোমরা জানো? পর্যটন হলো কোনো দর্শনীয় স্থানে দেশি বিদেশি পর্যটকরা আসে, পর্যটন ও সেবা শিল্প। এই পর্যটকরা যে থাকবে সেখানে, হোটেল, তারপরে তাদের খাবার খাদ্য ইত্যাদি আবাসন, সবগুলো হলো সেবা শিল্প বলছে। এরপরে হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বা ঘর বাড়ি, বিল্ডিং। এরপরে আছে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক শিল্প। তথ্য প্রযুক্তি এখন যেটা অনেক বেশি ব্যবহার হচ্ছে, ডিজিটাল তথ্য প্রযুক্তি ভিত্তিক শিল্প। আর এরপরে আছে উৎপাদন শিল্প, কোনো কিছু উৎপাদন, মিল ফ্যাক্টরির উৎপাদন। জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি শিল্প। জ্বালানি শিল্প যেমন দেখো প্রাকৃতিক গ্যাসগুলো সিলিন্ডারে করে নিয়ে পুরা দেশে সরবরাহ করা হয়। সিলিন্ডার গ্যাস, এটা জ্বালানি শিল্প। কৃষিজ ও বনজ শিল্প। কৃষিজ ও বনজ শিল্প, কৃষি এবং বনজ সম্পদ আহরণ করে যেসব শিল্পগুলো হয়। তাহলে কয়টা? 1 2 3 4 5 6 7টা শিল্প উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখছি 7টা পয়েন্ট। এবার একটু বইতে দেখি এবং তোমরা এটা শিখে ফেলো এখনই। বইতে দেখাই, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ কিনা, কৃষি উৎপাদন যে 4টা তোমরা বললা, ভালো কথা। এরপর শিল্প ক্ষেত্রে উন্নয়নটা আমরা পড়ে ফেলি। হ্যাঁ দেখো, 1 নাম্বার খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প। 1 2 পর্যটন ও সেবা শিল্প। 3 নির্মাণ শিল্প। 4 তথ্য ও প্রযুক্তি ভিত্তিক শিল্প। 5 উৎপাদন শিল্প। 6 জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি শিল্প এবং কৃষিজ ও বনজ শিল্প। তোমরা একবার করে বলো তো, একবার মাইদা বলো, বলো। দেখেই বলো, না দেখেও যদি বলতে না পারো দেখে দেখে বলো, তোমাদের কাছে। উৎপাদন শিল্প, জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি শিল্প, কৃষিজ ও বনজ শিল্প, খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প, পর্যটন বা সেবা শিল্প, নির্মাণ শিল্প, তথ্য ও প্রযুক্তি ভিত্তিক শিল্প। হ্যাঁ, এবার এটা কে বললে? এবার মাইদা বলো, নাকি মাইদাই বললে? মিস আমি বলেছি। আচ্ছা, আরেকজন যেন কে আছে, নাম বলো। আরেকজন কে আছো, নাম বলো। ম্যাডাম আমি নাবিলা। নাবিলা, হ্যাঁ নাবিলা বলো তো, এই 7টা বলো, বারবার শুনলে মনে থাকবে। শিল্প খাতে উন্নয়ন, খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প। পর্যটন ও সেবা শিল্প। 3 নির্মাণ শিল্প। 4 তথ্য ও প্রযুক্তি ভিত্তিক শিল্প। 5 উৎপাদন শিল্প। 6 জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি শিল্প। 7 কৃষিজ ও বনজ শিল্প। আচ্ছা, তোমার নেটওয়ার্কে অসুবিধা মনে হয়। নাবিলা, তুমি একটু কথা বলো তো, নাবিলা। জি ম্যাডাম, শুনতেছি, বলেন। নির্মাণ শিল্প বলতে কি বোঝায় একটু বলো তো? নির্মাণ শিল্প জিনিসটা কি? নির্মাণ শিল্প যেমন ম্যাডাম আমরা বাংলাদেশে অনেক কিছু নির্মাণ করে থাকি, যেমন জাহাজের পণ্য, তারপরে কাঠ দিয়ে যে আমরা যেগুলো জিনিস বানাতে পারি, এবং স্টিল, লোহা,
এগুলা দিয়ে যে আমরা যে হ্যাঁ বিল্ডিং ও ব্রিজ ব্রিজ কালভার্ট বিল্ডিং নির্মাণ শিল্পের সাথে সংশ্লিষ্ট হতে পারে সিমেন্ট শিল্প। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, নির্মাণ মানে তৈরি করা। হ্যাঁ তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, আর তথ্য ও প্রযুক্তি ভিত্তিক শিল্প কাকে বলে? মাইদা বলতে পারবা? হ্যাঁ মাইদা মাইদা তথ্য ও প্রযুক্তি ভিত্তিক শিল্প বলতে কি বুঝি? মাইদা হ্যাঁ বলো তো, তথ্য ও প্রযুক্তি ভিত্তিক শিল্প কোনগুলো বা কি বোঝায়? তথ্য প্রযুক্তি ভিত্তিক হলো যেগুলো কম্পিউটার সংক্রান্ত, কম্পিউটার স্মার্টফোন এইটা সম্পর্কিত যে শিল্প। হ্যাঁ আইটি পার্ক বলে না, অনেক সব তথ্য ও প্রযুক্তি। প্রযুক্তি হলো বিজ্ঞানের ব্যবহারটাই প্রযুক্তি, তথ্য ও প্রযুক্তি যেটা আইসিটি বেসিক। আচ্ছা, এরপরে যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন, এটা একটুখানি আছে দেখি। যোগাযোগ, কৃষি এবং শিল্পের উন্নয়নকে ত্বরান্বিত করে যোগাযোগ। কৃষি শিল্প যে উন্নয়ন করলেই হবে না, শুধু এই কৃষি আর শিল্পজাত দ্রব্যগুলোকে যে বন্টন করা, বাজার পর্যন্ত ভোক্তার কাছ পর্যন্ত নিয়ে যাওয়া, এটার জন্য দরকার যোগাযোগ। যোগাযোগ মানে পরিবহন আর কি। তাই যোগাযোগের উন্নয়নের জন্য দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে যোগাযোগের উপরে। যুগোপযোগী সুসংগঠিত এবং আধুনিক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় অবকাঠামো। মানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, তারপরে ফ্লাইওভার, এগুলো যাই বলো, এগুলো সবকিছু কিন্তু একটা অবকাঠামো, মানে স্ট্রাকচার তৈরি করাকে বলে অবকাঠামো, যেটা তৈরি করা হয় নির্মাণ শিল্পের মাধ্যমে। দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়নের জন্য যোগাযোগের ক্ষেত্রে নিম্নোক্ত উন্নয়ন সাধিত হচ্ছে। অর্থাৎ কি কি উন্নয়ন সাধিত হচ্ছে সেটা হলো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ বাংলাদেশের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এই যে তোমরা ক্লাস করছো এই যে ইন্টারনেটের মাধ্যমে, এটাও কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে। এই ক্ষেত্রে ইন্টারনেট, মোবাইল ফোন, টিভি, রেডিও, এই প্রযুক্তির বিকাশ দ্রুত প্রসার লাভ করেছে এগুলোর সাহায্যে। এছাড়া কি হয়, এছাড়া মহাসড়ক, সেতু, ফেরিঘাট নির্মাণ, ফ্লাইওভার, ব্রিজ নির্মাণ ইত্যাদির মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে। তাহলে যোগাযোগ শুধু যে রাস্তাঘাট তা না, তার সাথে সাথে আইসিটি বেস, যেটা ইন্টারনেট, মোবাইল ফোন, এটাও যোগাযোগের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে আমরা আজকে কি কি ক্ষেত্রে উন্নয়ন দেখলাম বলো? কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে আর যোগাযোগের ক্ষেত্রে। কৃষি, শিল্প, যোগাযোগ। এই অধ্যায়টা আর কি কি আছে দেখি তো। এরপর আছে বাসস্থান, উন্নয়ন কর্মকাণ্ডের সাথে পরিবেশ দূষণ। আচ্ছা দূষণ আছে, বনজ সম্পদ আছে, আর কি কি আছে? এই তো ছোট এই অধ্যায়টা, এত বেশি বড় না, ছোট। এই অধ্যায়ে কোনো ছবি নাই, ছবি বা মানচিত্র এগুলো নাই, ছোট ছোট্ট একটা অধ্যায়। তাহলে আরেকবার বলি, আজকে পড়ার সামারিটা আমরা পড়লাম হলো ত্রয়োদশ অধ্যায়, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য। উন্নয়ন কর্মকাণ্ড মূলত 4 ক্ষেত্রে দেখা যায়: কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে এবং বাসস্থানের ক্ষেত্রে। কৃষি, শিল্প, যোগাযোগ, এই 3টা আমরা পড়লাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাসস্থান সম্পর্কে পড়বো। আচ্ছা, আগামীকাল ক্লাসে তোমরা কিন্তু সময় মতো উপস্থিত হয়ে, পরপর 2 দিন ক্লাস আছে তোমাদের, তাই না? মাইদা, নাবিলা, কালকে আছে না 12টায় ক্লাস? জি ম্যাডাম। দেরি করো না, কেমন? একদম ক্লাস শুরু করে কেউ নাই, তখন কেমন যেন লাগে ক্লাস করতে। কাদের পড়াবো? তোমাদেরকে পড়ানোর, সরাসরি কথা বলার জন্যই তো জুম ক্লাসটা নেওয়া। ঠিক আছে, ঠিক সময় মতো উপস্থিত হও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হোমওয়ার্ক কি তাই? হোমওয়ার্ক মিস অ্যাটেন্ডেন্স, হ্যাঁ অ্যাটেন্ডেন্স 15 আর 16 দেখেছি আমি, রোল দিয়ে দিব 15 আর 16। ঠিক আছে, ধন্যবাদ, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।